আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায়। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে, উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই। তবে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পরে বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে। 16 ডিসেম্বর এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ যখন নতুন করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। তার মানে কি আমরা কি ধরে নেব যে সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের বুকে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য? আর সেই খবরটি হাসনাত আবদুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। পরেশ বড়ুয়া উলফার নেতা, উলফার সামরিক কমান্ডার। আমরা জানি উলফার সম্বন্ধে একটু জানা দরকার আমাদের, হয়তো অনেকেই জানেন 1979 সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। তারপরে 2 দশক ধরে বাংলাদেশ, ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানায় গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল উলফা। এদের নেতৃত্ব, এই সংগঠনটির নেতৃত্বে ছিল, চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজখোয়া, শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আর এক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া। এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজখোয়া দুইজনই বাংলাদেশে আটক হন। আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী লীগ সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয়। 1997 সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়, অনুপ চেটিয়াকে আটক করা হয়। আটক করার পরে 15 বছর তাকে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয়। আবার 2009 সালে রাজখোয়াকেও আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উলফার একটি বিশেষ অংশ আমরা জানি, এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায়। কিন্তু পরেশ বড়ুয়া এখনো সশস্ত্র পথেই আছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে। এবং আমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বাংলাদেশে 2003-4 সালের দিকে যে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়েছিল, সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ 30 বছরের কারাদণ্ড। সেখান থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে 14 বছরের, এবং এই সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময়। এখন এই বিষয়টি নিয়ে পরেশ বড়ুয়াকে কেন্দ্র করে 16 ডিসেম্বর আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ছক। আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বদলের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলো তাদের লক্ষ্য। উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া। অর্থাৎ জামাত নেতারা বা অন্যান্য 2-1টি দলের নেতারা যা বলছেন, যে হুমকি ধামকি দিচ্ছেন, তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া। বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছেন এবং খোদ ঢাকা শহরে বসেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য। তাদের দাবি, এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল, তাই ফের বাংলাদেশের মাটিতে হাজির হয়েছেন। এই আলফা নেতা
এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ তীব্র ভারত বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা। ভারতের গোয়েন্দারা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে প্রবেশ করে তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেফ হাউসে ছিলেন। সেখানে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার, তার সঙ্গেও বৈঠক হয়েছে। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমির সঙ্গে বৈঠক হয়েছে এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন, বাংলাদেশে গেলেন। যেটি আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এরই মধ্যে ভারত তিনবার হামলা চালিয়েছে, যাতে উলফার 17 জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহত হয়েছেন। তো যখন নয়ন মেধি নিহত হলেন, তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে। ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গা এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটি বলছে, ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের। তাদের আশঙ্কা বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন পরেশ বড়ুয়া। এই ঘটনা অথবা হাসনাত আবদুল্লাহর যে হুঙ্কার হুঁশিয়ারি, তার পরবর্তীতে আমরা দেখলাম ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক যে হুমকি দেওয়া হয়েছে ভারতের উদ্দেশ্যে সেই বিষয়টি এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত। পাশাপাশি এটুকুও নিশ্চয় অনেকে জেনেছেন, বাংলাদেশে ভারতের যে ভিসা সেন্টার রয়েছে সেটি চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কি, ভারত যদি আমাদের জন্য হুমকি হয়ে থাকে আমরা সেটি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারি। বাংলাদেশের কোনো সন্ত্রাসী, কোনো হত্যাকারী তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করতে পারি। ভারতও জানিয়ে দিয়েছে যে ভারত কোনো সন্ত্রাসীকে, ভিন দেশে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। তাহলে তো প্রমাণ করতে হবে যে হাদির হত্যা চেষ্টাকারীরা ভারতে অবস্থান করছে, সেই তথ্য জানিয়ে কূটনৈতিক তৎপরতা জানাতে হবে। সেটি না করে এই ধরনের বালখিল্যতার পরিচয়ের মধ্য দিয়ে ভারত অ্যাটাক করা হবে, 7 সিস্টার বিচ্ছিন্ন করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে আর এইসব হুমকি ধামকির কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকতে পারবে? এবং ভারত যদি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায়, তার প্রতিরোধ বা প্রতি জবাব বাংলাদেশ কতটা দিতে পারবে, কতটুকু শক্তি রয়েছে আমাদের, সেটিকে আমরা বিবেচনা করছি, নাকি শুধু একটা হাঙ্গামা বাঁধানোর একটা চেষ্টা এবং একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলে সেটি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য বেশ সুবিধার হয় ক্ষমতার চর্চা করতে। সাধে কি আর মানুষেদের জুলাই সন্ত্রাসী বলে? এই 2 দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে। আরে অবোধ, এই লাশটা ফেলছে কে? লাশও ফেলছে এরাই, আবার লাশের বদলা লাশও চাইছে এরাই। আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে এদের লাশের খিদে বহুগুণ বেড়ে গেছে, আর সে কারণে এখনো লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে। ওদিকে হাসনাত চায় 7 সিস্টার ভেঙে দিতে, মানে খেয়ে ফেলতে। এই বেকুবকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা। ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চুপ বসে থাকবে? তখন এই হাসনাতের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না, এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কেউ। আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন,
বক্তৃতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে। নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে, তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে। কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে সেই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি আজকে। চলুন। এই যে হাসনাত, মাহফুজ আর নাহিদের কথা বললাম, এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয়। এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ, যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায়, মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা। প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান, যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা, আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে। আর প্রতিপক্ষ কারা? আওয়ামী লীগ। আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি স্বাধীনতার কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে হত্যাযোগ্য করা হবে, আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে, আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে, আনিস আলমগীরের যেমন হয়েছে। মাহফুজ আলমকে দিয়ে শুরু করি। ক্ষমতায় যখন সে ছিল, মানে তিনি নিয়মিত অন্যদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে, রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই। তখন তার ভাষা ছিল সুশীল, শান্তিময়, শান্তির পক্ষের ভাষা, মানে বোঝা যেত। এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে, একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব। আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না? এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে। এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয়, ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ সেটাও তার উড়ে গেছে। আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি, কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য, আর ক্ষমতার বাইরে গেলেই সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায়। তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী। আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয়, তার মানসিক অবস্থারও প্রতিফলন, যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ, কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে। নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরো স্পষ্ট হয়। যখন তিনি বলেন জনগণকেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না, ব্যর্থ হয়েছে, ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ। এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয়। আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন, একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন। মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গা তো থাকার কথা নয়, তাই না? আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া কিন্তু তার নিজের AK-47 আছে, AK-47 রাইফেলের মালিক তিনি এক সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন। কে জানে, নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে। তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না, কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে, নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছেন তিনি। আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিট্যান্ট হয়ে যায়, মানে সন্ত্রাসী হয়ে যায়, যেটা এখন স্পষ্টভাবে ঘটছে। একই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাত আব্দুল্লাহ এই চিত্রটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়ে দিয়েছেন। তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন। মানে তার তো এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না, কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয়, সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের। এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপরে উঠে যাবে। এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয়, বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে, মানে করেছে অলরেডি, যেখানে দেশ, সার্বভৌমত্ব, জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে, শিক্ষক, শিল্পী, টক শোতে অংশগ্রহণকারী সবাইকে তিনি হঠাৎ রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন এবং তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলার আহ্বান জানাচ্ছেন।
তার বক্তব্যের কারণেই হয়তো ইউনূস সরকার সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে। বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই অর্বাচীনের দল। মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না, দেখছে শত্রু হিসেবে। আর এভাবেই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে, মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু, মুক্তিযুদ্ধ মানেই তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও। এবং তারা নিজেরাও বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ফ্যাসিবাদ কাকে বলে বলেন তো? এই 3 জনের বক্তব্য যদি আপনি একসঙ্গে বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই বার্তা দিচ্ছেন, একই কথা বলছেন। রাষ্ট্র ভেঙে পড়েছে, আমাদের রক্ষা করতে হবে, নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে। এই বয়ান সাধারণ সময়ের রাজনীতিতে জন্ম নেয় না। এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতদুষ্ট মনে করা হয়। হাদির উপর হামলা, পুলিশের সন্দেহভাজনদের ধরতে না পারা, এই হত্যাকারী সন্দেহ যাদেরকে করা হয়েছে তাদেরকে ধরতে না পারা, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, এই সব ঘটনা তাদের এই অনুভূতিকে নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে। মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর উস্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন। মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয়। তার সম্পর্কে আমরা জানি যে হিজবুত তাহরিরের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল, তার স্কুলিং সেখানে হয়েছে, তার রাজনৈতিক এবং সন্ত্রাসী অতীত রয়েছে। তিনি আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তা তার নিজের ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল, আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন, কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানোর সবচেয়ে সহজ উপায় এটাই তার রাজনীতির শিক্ষা। হিজবুত তাহরির থেকে তিনি এটাই শিখেছেন। এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয়, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে। ফলে জনগণ কখনো প্রকৃত অবস্থান জানতে পারে না, কে সত্যি শান্তি চায় আর কে শান্তির কথা বলে শুধু সুবিধা নিতে চায়। এদেরকে দেখে আপনি বুঝতে পারবেন সেটা। নাহিদের আত্মরক্ষার ডাক কিংবা হাসনাতের এই যুদ্ধংদেহী বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না। এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ, ভয়ের লক্ষণ। তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি। তারা জানে যে তারা অন্যায়ভাবে রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময় এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা, রাষ্ট্রকে তারা রিক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই, এবং তখন তাদের অবস্থা কি হবে। ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না, তারা আসলে তাদের আসল সন্ত্রাসী রূপে ফিরে যাবে, যেটা দেখিয়ে তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। যেহেতু 1.5 বছর সময় পেরিয়ে গেছে, অনেকেই তাদের সেই সন্ত্রাসীর চেহারাটা একটু ভুলে গেছে। এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা। আমিও সে কারণেই বলি যে 2024 সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি, হয়েছে ক্ষমতা দখলের অভিযান। আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী এবং নতুন করে এরা সেই চরমপন্থা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে। নির্বাচন যত দ্রুত কাছে আসছে তত এদের আগ্রাসী বয়ান বাড়ছে। নির্বাচনকে কেউ গণভোট বলছে, কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসাবে। যখন রাজনৈতিক পরাজয়কে অস্তিত্বহানির সমান মনে করা হয় তখন সব পক্ষই সহিংসতার দিকে যায়। রাষ্ট্রও তখন আর নিরপেক্ষ মঞ্চ থাকে না, হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই। এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয়, নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এরা কি নতুন করে এরকম সহিংস হয়ে উঠছে, নাকি এই জিহাদি জোশ তাদের 2024-এর জুলাইয়েও তারা প্রয়োগ করেছিল? কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা মানুষ মেরে, পুলিশ মেরে, সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় এদের কথায় কথায় এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে। তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ, তা মূলত এই অনিশ্চয়তার প্রতিক্রিয়া। তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, জানে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে, জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ খেপে গেলে
তারা পালানোর পথ পাবে না। এই সব কিছু মিলে তারা আবার লাশের বদলে লাশ, নিজেদের নিরাপত্তা, ভারতকে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়ে মানুষকে তাদের পক্ষে টানতে চাইছে। বাংলাদেশের রাজনীতিতে এমন ভাষা আগে ছিল না তা নয়, কিন্তু এর মাত্রা, ছন্দ, লক্ষ্য এখন পাল্টে গেছে। আগে এই আক্রমণ ছিল প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করার কৌশল, এখন এই নতুন সন্ত্রাসীরা তাদের অস্তিত্বের লড়াই হিসেবে এসব ভয়ঙ্কর হুমকি নিয়ে হাজির হয়েছে। তারা আসলে জিহাদে নেমেছে, জোশ উঠেছে বলে মনে হচ্ছে তাদের। পরিস্থিতি ক্রমেই আরো উত্তপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদি নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না, তারা জামানত হারাবে, কিন্তু নির্বাচনে যদি হয় তাহলে তো তাদের যেতে হবে। তাই আগে থেকেই নির্বাচন থামাতে তারা যে কোনো পথ বেছে নেবে। লাশ তো মামুলি ব্যাপার মাত্র, লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে। নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নিশ্চয়ই এদের কারোরই ঘুম হওয়ার কথা নয়। আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ টের পাওয়া যাচ্ছে, এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের এক জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছে, আর তাকে জামাত দিয়েছে মনোনয়ন। আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটি জিহাদি দেশ হিসাবে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা পায়, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় বলতে পারেন? ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।